This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ফিরে এলাম ব্রেকের পর। এবার শুরু করছি ঠোঁটকাটা স্পেশাল। লোকসভা রাজ্যসভা কক্ষেই প্রধানমন্ত্রী দামামা বাজিয়ে দিয়েছেন। বিজেপি 370 এনডিএ 400 400। কেন্দ্রে আসছে 3 নম্বর মোদী সরকার। খালি চোখে বিজেপি বিরোধীদের চোখেই দেখা যাচ্ছে না। বিজেপি কিন্তু ফাঁক রাখতে নারাজ। তাই দিল্লিতে দুদিনের মেগা ইভেন্ট বিজেপির জাতীয় সম্মেলন। গতকাল ভারত মণ্ডপমে সম্মেলন শুরুর আগে দামামা বাজিয়েছিলেন সৌমিত্র খাঁ। শোনাবো কি বলেছিলেন। আজ সম্মেলনে দামামা বাজালেন বিজেপির এমএলএ অগ্নিমিত্রা পল। बैनर्जी महिला सशक्तिकरण का बात कहते हैं, लेकिन पश्चिम बंगाल में असली चित्र है संदेश खाली, और सारा पश्चिम बंगाल आज संदेश खाली है। সারা রাজ্যই সন্দেশখালী। শুক্রবার ঠিক একই অভিযোগ করেছেন আইএসএফ এমএলএ নওশাদ সিদ্দিকী। শোনাই তার বক্তব্য। শুধু সন্দেশখালী নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের কাণ্ড কারখানা ঘটিয়ে রেখেছে তৃণমূলের নেতারা। আমার কাছে লিখিত দিয়েছে, শুধু তার অ্যাড্রেস ডিসক্লোজ করতে মানা করেছে বলে এখন করছি না। 7,000 টাকা ধার নিয়েছিল, চুকাতে পারেনি, তার ফ্যামিলির সাথে অশ্লীল কাজ করেছে, জোর জবস্তি। অভিষেক ব্যানার্জির লোকসভার, উনি মডেল লোকসভা বলে, ওনার লোকসভার মধ্যে এমন একটা বিধানসভা আছে, খোঁজ নিয়ে আপনারা দেখুন, বাচ্চারা স্কুল যেতেও ভয় পায়। বাচ্চাদের কথা বলছেন, এদের উপর যৌন নির্যাতন হ্যাঁ হয়েছে। যে একদম যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন সন্দেশখালীতে এই ঘটনা ঘটছে, কিন্তু বলার সাহস কোথায়? কে তাদেরকে শেল্টার দেবে? যদি মাননীয় দায়িত্ব নিতে চায় তার সামনে আমি দাঁড় করিয়ে দিতে পারি তাদেরকে। মালদা জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকারের কথাতেও সেই সুর। ভয়ের গ্রাসে মালদা সন্ত্রস্ত। মালদা শান্তিপ্রিয় জায়গা ছিল, কিন্তু গত কয়েক মাস যাবৎ একটার পর একটা ঘটনা ঘটছে, এবং তাতে কি হচ্ছে, নাগরিকরা খুব আতঙ্কিত। অনেক শিশুদেরকে স্কুলেও যেতে দিচ্ছে না বাড়ির লোকরা, গার্জিয়ানরা, এটা আমার কাছে জানা আছে। এবং আমরা সরস্বতী পূজার দিনও দেখেছি মায়েরা বা পরিবারের লোকরা বাড়ির ছেলে মেয়েদেরও রাস্তা বের করতে ভয় পাচ্ছিল, অনেকেই বেরায়নি। এই জিনিসটা বন্ধ না হলে মালদার একটা বদনাম, এবং মানুষ আর বাড়ির থেকে বেরানো বন্ধ হয়ে যাবে। সামনে ভোট, মানুষ প্রচারেও নামতে পারবে না, নেতারাও প্রচারে ভয় পাবে। অগ্নিমিত্রা কথায় কথায় চলে গেলেন ধর্মীয় সুরসুরির লাইনে। आज संदेश खाली में 500 रुपया और 1000 रुपया लक्ष्मी भंडार का बदले में हिंदू महिला का इज्जत बिक्री किया जाता है, उनका संभ्रम लूटा जाता है। হয়তো ঠিক এই লাইনেই এগোতে চাইছে বিজেপি। এ কথা তো আগেও শোনা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কণ্ঠে। ইঙ্গিত ছিল বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যেও। শোনাবো। वहां का प्रमुख ममता बंदोपाध्याय का प्रतिनिधि है, उसका नाम है शेख शाहजहां। घर घर जाकर ममता के गुंडे अब छोटी उम्र के हिंदू परिवार की बहुओं को उठवाकर उनका बलात्कार हो रहा है। वेयर इज शेख शाहजहां? মনে রাখবেন, গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে, শেষ কথা গুন্ডারা বলে না। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। সন্দেশখালী আজকে নতুন নয়, ওখানে আরএসএস এর একটা বাসা আছে। 7-8 বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে। কতগুলো দাঙ্গা স্পটের মধ্যে এটাও একটা স্পট, মনে রাখবেন। বাংলার মুখ্যমন্ত্রী আরেকটা ভয়ঙ্কর খেলা খেলছেন, ধর্মীয় মেরুকরণের সাম্প্রদায়িক রাজনীতির। আদিবাসীদের, গরিব মানুষের সঙ্গে এখানকার মুসলমানদের মারামারি, এটা প্রমাণ করতে চেয়ে আরেকটা অপরাধ করলেন আপনি। অপরাধটা কি জানেন? সারা বাংলার এবং সারা ভারতবর্ষের মুসলিম সমাজকে আপনি কলঙ্কিত করলেন। গত রাতে মুখ্যমন্ত্রী পৌঁছে যান বীরভূমে। আজ সভা করে তিনি ফিরে এসেছেন বীরভূমে, মানে বিশ্বভারতীতে। রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, আর সেই জেলাতেই প্রথম রাজ্য সরকারের বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা করে এলেন মুখ্যমন্ত্রী স্বয়ং।
বীরভূম মানে অনুব্রত মণ্ডল মানে কেষ্টমণ্ডলের জেলা। কেষ্টর প্রতি তাঁর দুর্বলতা কখনোই আড়াল করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। নওশাদ অগ্নিমিত্রারা বলছেন সারা রাজ্যই এখন সন্দেশখালী, আর কেষ্টর জেলাতেও মমতার কথা উঠে আসলো সন্দেশখালী। সন্দেশখালীতেও জায়গা করে নিলেন কেষ্টমণ্ডল। হোক না সরকারি অনুষ্ঠানের মঞ্চ, কেষ্টর জেলায় মমতা কেষ্ট নাম করবেন না তা কি হয়? আজকে কেষ্টকে কতদিন ধরে জেলে ভরে রেখে দিয়েছে, কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি। আমি তো আস্তে আস্তে দেখছিলাম ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন ওর কথা বলছে, আমি শিখিয়ে দিইনি, আমি মানুষের রেসপন্সটা দেখছিলাম। ও কাজ করেছে, কাজ করতে জানে। যদি ওর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, সেম অভিযোগ আপনাদের নেতাদের নামে কটা আছে? আজ পর্যন্ত একটা কেস আপনারা অ্যাকশন নিয়েছেন? কেষ্টর পাশেই দিদি, ভোটের মুখে নতুন করে কেষ্ট বাহিনীর গুরুত্ব বেড়েছে বীরভূম জেলা তৃণমূলে। আজকে কেষ্টকে কতদিন ধরে জেলে ভরে রেখে দিয়েছে, কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি। কেষ্টমণ্ডলের কথা সন্দেশখালীতেও। ভোট এলেই অনুব্রত মণ্ডলের মুখে প্রায় শোনা যেত গুড় বাতাসা, নকুলদানা বিলি করার কথা। নকুলদানা থাকবে, পাচন থাকবে। সন্দেশখালীতে শিবু হাজরা, উত্তম সর্দার গ্রেফতার হওয়ার পর সেই খুশিতে এখানকার বাসিন্দারা হাতে তুলে নিলেন গুড় বাতাসা, নকুলদানা। ঠিক আছে, এটা গুড় বাতাসা হলো শিবু হাজরার, আর নকুলদানা হলো উত্তম সর্দারের। রাজনীতির প্রতীক দিদিরাই তো শুরু করেছে, এটা আমরা শেষ করব। এটা ঢিল মারলে তো পাটকেল খেতেই হবে, ওনারাই আমাদেরকে রাস্তাটা দেখিয়েছে, ওই জন্য আমরাও করছি এটা। সর্দারের নকুলদানা খাচ্ছি, শিবু হাজরার বাতাসা খাচ্ছি। বীরভূম সন্দেশখালী মিলেমিশে একাকার। বীরভূমেও মমতার কথায় সন্দেশখালী। যদি কেউ মনে করে কারো কাছ থেকে কেউ কিছু নিয়েছে, সবটাই ফেরত দেওয়া হবে। আমাদের ওদের টাকা পয়সা কিচ্ছু চাই না, আমরা চাই শান্তি। এখন ভোট কাছে এসে গেছে বলে সে তার এই জায়গাটা হারাবো বলে সে এই জন্য বলছে, কিন্তু এর আগে কোথায় ছিল দিদি? এই আজকে রেখে পাঠাচ্ছেন, কাল তাকে পাঠাচ্ছেন, ওই সব লোকজনকে না পাঠিয়ে মুখ্যমন্ত্রী তো নিজে এসে দেখে যেতে পারতেন। ওকে আমাদের পাশে এসেছে, জানতে চাইছে, আমাদেরকে আবার বলছে যে আমরা বিদেশ থেকে এসেছে, লোক ভাড়া করে নিয়ে এসেছে। কেন, কিসের জন্য বলবে? আমরা চাই আমাদের মাথা যে ধরা পড়েনি, সেই মাথাটাকে ধরা পড়ুক। যেদিন শাহজাহান ধরা পড়বে সেই দিন বাজি ফুটবে, আর মিষ্টি দান করবে মেয়েরা, ছেলেদেরকে করতে হবে না। বিধানসভায় বক্তব্যে কার্যত শাহজাহানের পাশেই দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। কেষ্টর জেলাতেও শাহজাহানের গ্রেফতারি সম্পর্কে স্পিকটি নট। আমি যখন বলি, আমি যখন সেটা করি, কারণ কোনো মহিলা পর্যন্ত কোনো কমপ্লেন করেনি, এফআইআর করেনি। আমি পুলিশকে বলেছি সুমোটো কেস করো। আমাদের ব্লক প্রেসিডেন্ট অ্যারেস্ট হয়ে গেছে, এমনকি আরাবুল ভাঙড়ে, ও তো আমাদের কর্মী, ও তো অ্যারেস্ট হয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর কথা বলতে গিয়ে আরাবুল ইসলামের গ্রেফতারির উদাহরণ টানলেন। ভাঙড়ের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা আরাবুলকে গ্রেফতার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়েরই পুলিশ। আর সেই উদাহরণ দেখিয়ে ভাঙড়ের পর্যবেক্ষক মানে শওকত মোল্লা বললেন, এই হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দেখুন, এটাই হচ্ছে কি তৃণমূল কংগ্রেস, আর এটাই হচ্ছে পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অন্য দলের সরকারের চাইতে, অন্য পার্টির চাইতে তফাৎ এই জায়গায়। ক্যানিং পূর্বের এমএলএ শওকতই এখন ভাঙড়ের তৃণমূলের অভিভাবক। দলের অন্দরে অভিষেক ঘনিষ্ঠ বলেই তিনি পরিচিত। মঞ্চে শওকতের ছবি, সেখানেই আরাবুল ঘনিষ্ঠ বলে রেজ্জাক মোল্লা, ওহিদুল ইসলামরা বলছেন আরাবুল ইসলামকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। শওকত অবশ্য সে কথা মানছেন না। ধরার কথা ছিল এই অপদত্ত নওশাদ সিদ্দিকী, এই জাল্লাদ নওশাদ সিদ্দিকী ধরার কথা ছিল। তাকে না ধরে আমাদের নির্দোষ, আমাদের প্রাণপ্রিয় প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে মিথ্যা কেসে আটকে রাখা যাবে না। আরাবুল ইসলামকে তো চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। অ্যারেস্ট হওয়ার কথা নওশাদ সিদ্দিকী, কিন্তু আরাবুল ইসলামকে তো চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। না, অভিসন্ধির কথা বলবো না, এটা নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনের বিষয়। যেমন একটা মাছ পুকুর থেকে তুললে মারা যায় কিছুক্ষণের মধ্যে, পানি ছাড়া মাছ বাঁচতে পারে না, তাই আরাবুল সাহেব ছাড়া আমরা ভাঙড়ের মানুষ বাঁচতে পারি না। তাই আরাবুল সাহেবকে অবিলম্বে আমাদের প্রয়োজন, আরাবুল সাহেবকে অবিলম্বে ভাঙড়ে দরকার। আসলে রাজনীতি এটাই হয়, কোনো কারুর থেকে কিছু পাওয়ার থাকলে তাকে নিয়ে খেলা করে, পাওয়ার শেষ হয়ে গেলে তাকে কিভাবে ঝেড়ে ফেলা যায় তার একটা বড় উদাহরণ হচ্ছে এই আরাবুল ইসলামের গ্রেপ্তার। 8 মাস আগে যে অভিযোগটা ছিল, আজকে কেন তাহলে তাকে গ্রেপ্তার করা হলো?
এর মধ্যে অনেক রাজনৈতিক কমিশন দিয়ে আছে, দলের মধ্যে একটা গোষ্ঠী কোন্দলেরও ব্যাপার স্যাপার আছে। জমি কমিটির মির্জা হাসান ঠাড়ে ঠোড়ে যা বললেন সেটাই আর একটু খোসা ছাড়িয়ে দিলেন ভাঙড়ের আদি তৃণমূল নেতা হাবিবুর রহমান বিশ্বাস। আমরা যারা দল করতাম, আমাদের মধ্যে অনেক ছেলে যারা আজকে জমি কমিটিতে বেরিয়ে গেছে, আইএসএফে বেরিয়ে গেছে, কেন আমাদের ঠিক তাদেরকে আমরা উপযুক্ত সম্মানটা দিতে পারিনি। যারা নূতন লোক এসছে তারা বিভিন্ন দল থেকে সুযোগ সুবিধা নেওয়ার জন্য আজকে এখানে এসছে। নাম বলেননি, তবে হাবিবুর কাকে টার্গেট করলেন সেটা বোঝা খুব একটা কঠিন নয়। কিন্তু বললেন যারা নতুন লোক এসেছেন তারা অন্য দল থেকে এসেছেন। মানে ভাঙড়ের বর্তমান পর্যবেক্ষক শওকত মোল্লা আগে ছিলেন সিপিএমে, মন্ত্রী রেজ্জাক মোল্লার সঙ্গী, এখন দল বদলে তৃণমূল কংগ্রেসে। ভাঙড় 1 ব্লকের বেশিরভাগটাই শওকতের বিধানসভা এলাকার মধ্যে পড়ে, ফলে ভাঙড় 2 ব্লকে আরাবুলের দাপট ছিল, সেটাও কবজা করতেই কি আরাবুলকে জেলে পাঠানো হলো? শওকত ঘনিষ্ঠ খৈরুল ইসলামের কথা শুনলেই অঙ্কটা অনেকটাই স্পষ্টতর হবে। আমাদের দলের অবজারভার ভাঙড়ের দায়িত্বে আছেন ক্যানিং পূর্বের বিধায়ক সাহেব, জননেতা শওকত সাহেব আছেন। শওকত সাহেবের নেতৃত্বে ভাঙড় 2 থেকে 50,000 ভোটে আমরা লোকসভা ভোটে লিড দেব। আরাবুল ইসলাম কোনো ফ্যাক্টর হবে না বলছেন? সেটা আমাদের দলের নেতা আছেন, আমাদের দলের অবজারভার সাহেব আছেন, ক্যানিং পূর্বের বিধায়ক সাহেব শওকত সাহেব, তিনিই বলবেন এর উত্তর। অঙ্কটা কিন্তু জলের মতো সহজ করে বললেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। ভাঙড় এলাকা থেকে তার বাড়ি খুব একটা দূরে নয়। কি বললেন সুজনবাবু, শোনাবো আপনাকে। ভাঙড়ের তৃণমূলের নেতা পারস্পরিক দ্বন্দ্ব করত কাইজার এবং আরাবুল, তার আগে নান্নু। এই তো 3 জন ওদের পুরনো নেতা। নান্নু মারা গেছে, কাইজার তার দলে কোনো এখন আর কর্তৃত্ব নেই, কিছু আউট। আরাবুল সেও এখন পারলে আউট। আরাবুল কাইজাররা কেউ না, এখন বাইরের থেকে দল পরিচালনা করা হবে, একেবারে ডাইরেক্ট পিসি টু ভাইপো টু শওকত, ব্যাস। বাকি ভাঙড়ে যারা নেতা ঠেতা ছিল সবাইকে অপরাধী বানাও, আর যাদের বাইরে থেকে বসানো হচ্ছে তাদেরকে জেড ক্যাটেগরি দাও, এটা চলছে এখন। দিল্লিতে বিজেপির 2 দিনের মহাসম্মেলনের কিছু কথা তো আগে আপনাদের বলেছি। ভারত মণ্ডপমে বসেছিল G20 শীর্ষ সম্মেলন, আর সেখানেই হলো বিজেপির মেগা ইভেন্ট, থিম মোদি 3, মোদিময় সম্মেলন। তাই তো হওয়ার কথা। সেই 2014 থেকে মোদি বিজেপির মুখ, মোদি বিজেপির ত্রাতা। লোকসভা রাজ্যসভার অধিবেশনে আসনের যে ফর্মুলা শুনিয়েছিলেন প্রধানমন্ত্রী, সেটাই শুনলেন দলের মহাসম্মেলনে। से तालियों की गड़गड़ाहट के साथ प्रधानमंत्री जी का अभिनंदन करें, स्वागत करें। मोदी जी को जय श्री राम, मोदी जी को जय श्री राम, मोदी जी को जय श्री राम, मोदी जी को जय श्री राम। अगले 100 दिन हम सबको जुट जाना है, हर नए वोटर तक पहुंचना है, और एनडीए को 400 पार कराने के लिए भाजपा को 370 का माइलस्टोन पार करना ही होगा। বিজেপি 370, তাতে বাংলা কতটা গুরুত্বপূর্ণ সেটা আগাগোড়াই বুঝিয়ে গিয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। দুর্নীতি, পরিবারতন্ত্র, রাজনৈতিক হিংসা, নানা প্রসঙ্গে বারবার বাংলাকে টেনে এনেছেন জেপি নাড্ডা, অমিত শাহ। আর বাংলা নিয়ে বিজেপির পরিকল্পনার কেন্দ্রে এই মুহূর্তে এখন সাম্প্রতিকতম উদাহরণ এই সন্দেশখালী। সৌরভ, রাজনাথ সিং, অমিত শাহর মতো হেভি ওয়েটরাও, তাদের মুখেও সন্দেশখালীর কথা শুনতে পাওয়া যাচ্ছে। এই দামামাটা কিসের দামামা বাজালে? আমরা 2019 সালে 18টা সিট পেয়েছি, আর পশ্চিম বাংলার মা বোনেরা তৃণমূল কংগ্রেসকে একটাও ভোট দেবে না, এবং আমরা 35টা সিট পাবো। সেই জন্যই তৃণমূলকে হটানোর ডাক। जब जीत की बात करता हूं तो आपको लगेगा कि जीत की बात कर रहे हैं, मैं इसमें वेस्ट बंगाल भी जोड़ना चाहता हूं। मित्रों, हमारी वोट परसेंटेज वेस्ट बंगाल में 10% थी, हमारी सीट की संख्या 3 थी विधानसभा में। आज हमारी संख्या 77 चुनाव जीत करके आए, और हमारी वोट शेयर 38.5% हुआ है। वह दिन दूर नहीं है, अगली बारी के लिए तैयार हो जाइए, वह बारी हमारी है, यह भी हमको ध्यान में रखना चाहिए।
আসলে মানুষের রায়কে এরা মানতে পারে না। 2021 সালের বিধানসভা নির্বাচনে মানুষের রায় ভরাডুবি, তারপরও তাদের শিক্ষা হয়নি, কারণ তারা দোকান কাটা নির্লজ্জ। बंगाल सैकड़ों कार्यकर्ता मौत के घाट उतार दिए गए। हमेशा चुनाव में धांधली, गपलेबाजी और हिंसा होती रही। किसका वहां राज है? ममता दीदी का राज है। तृणमूल कांग्रेस के मंत्रियों के घर से अनेक करोड़ रुपया, 55 करोड़ तो एक ही स्थान पर से मिले, अनेक करोड़ रुपयों का, सैकड़ों करोड़ के घोटाले बाहर है। যারা নিজেরা আপাতমস্তক দুর্নীতিতে ডুবে রয়েছে, যাদের মন্ত্রিসভার 45% মন্ত্রী দুর্নীতিগ্রস্ত, যাদের 303 জন সাংসদের মধ্যে 116 জনের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স কেস আছে, তারা বড় বড় কথা বলছে। ममता दीदी का लक्ष्य भतीजे को सीएम बनाना। কে বলছে পরিবারবাদের কথা? তার নিজের ছেলে জীবনে কোনোদিন ক্রিকেটের ব্যাট বল না ধরে বিসিসিআইয়ের সর্বেসর্বা হয়ে রয়েছে। সন্দেশখালীকে ঘিরে যেভাবে জনমানুষের ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভকে কাজে লাগিয়েই আগামী দিনে লোকসভা নির্বাচনের রণকৌশল সাজাতে চাইছে বিজেপি। पश्चिम बंगाल की संदेशखाली में जो कुछ भी हुआ है और हमारे कार्यकर्ता जिस बहादुरी के साथ इस जुल्म और अत्याचार के खिलाफ लड़ रहे हैं, मैं अपने वेस्ट बंगाल के कार्यकर्ताओं का अभिनंदन करना चाहता हूं। और इस प्रकार की घटनाएं मैं समझता हूं सभ्य समाज के मस्तक पर कलंक है। দিল্লিতে বাংলা নিয়ে সুর চড়ালেন মোদি, শাহ, আর বাংলায় দিল্লিকেই পাল্টা টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়। तुम जिनिस का दाम बढ़ा रहा है, प्राइस राइस बढ़ रहा है, डीजल का भाव बढ़ रहा है, पेट्रोल का भाव बढ़ रहा है, प्याज का भाव बढ़ रहा है। आज किसान लोग रास्ते में जल रहा है, किसान लोग आज रास्ते में मर रहा है। শিউরির সভায় বাংলার বঞ্চনাও ফিরল মুখ্যমন্ত্রীর মুখে। আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, রাস্তা প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। আমরা নিজেরা পথশ্রী 1 নিজের টাকায় করেছি, পথশ্রী 2 নিজেদের টাকায় করেছি, পথশ্রী 3 নিজেদের টাকায় করেছি। আমরা প্রায় 47,000 মানুষ, গরিব মানুষের বাড়ি নির্মাণ করে দিয়েছি। শুধু মমতা নন, বঞ্চিতরা মুখ খুললেন। নদিয়ার সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের একাধিক মানুষ রেশন, ব্যাংক পরিষেবা থেকে বঞ্চিত। হঠাৎই যে তাদের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, কিন্তু কেন সেটা তারা জানেন না। নাগরিকত্ব হারানোর আতঙ্ক তাদেরকে এই মুহূর্তে ঘিরে ধরেছে। বাড়িতে পোস্ট অফিস থেকে একটা চিঠি দিয়ে গেছে, তার চিঠিটা পরে আমি দেখি যে চিঠিটা লেখা আছে ডিঅ্যাক্টিভেটেড, মানে আধার কার্ডটা টোটালি বাতিল। আধার কার্ড বাতিল মানে কি? ব্যাংকে গিয়ে সেখানে আধার কার্ড পুরো স্টপ, রেশনে মাল পাবে না। হ্যাঁ, আধার কার্ড যখন বাতিল তাহলে তো সবই বাতিল। সব কিছু বন্ধ, রান্না বান্না, খাওয়া দাওয়া সব কিছু বন্ধ। খুব খুব খারাপ, মন মেজাজ খুব খারাপ। বেছে বেছে আধার বাতিল কেন? প্রশ্ন তো মমতাও তুললেন। এনআরসির চক্রান্ত কি? সে প্রশ্নই তুললেন তিনি। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার অভিযোগ পাচ্ছেন মমতা। শুধুই নদিয়া নয়, রবিবার সিউড়ির জনসভা থেকেই এ নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। মুখ্য সচিব বিপি গোপালিকাকে নির্দেশ দিলেন একটি পোর্টাল তৈরি করুন। সাধারণ মানুষের অভিযোগ মঞ্চ হয়ে উঠবে ওই পোর্টাল। কোথায় কোথায় আধার কার্ড, কার কার্ড বাতিল করা হচ্ছে, দরকার হলে আমি সিএসকে বলবো একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিক। যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তারা ইমিডিয়েট আমাদের জানাবে। অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখব। মমতা জানান, জামালপুরে 50 জনের আধার লিঙ্ক কেটে দেওয়া হয়েছে। বর্ধমান, বীরভূমে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, উত্তরবঙ্গেও লিঙ্ক কাটা হচ্ছে। আধার নিষ্ক্রিয় করার মধ্যে কি অন্য চক্রান্তের গন্ধ পাচ্ছেন মুখ্যমন্ত্রী? অসংখ্য কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। আমি বাংলার মানুষকে বলতে পারি, ভয় পাবেন না, আমি আছি। বাংলায় একটি স্কিমতেও আমি আধার কার্ডের সাথে সংযুক্ত করতে দেব না। সেরকম হলে যদি দেখি আধার কার্ড নিয়ে ওদের কোনো ছলনা আছে। মূলত সীমান্তবর্তী এলাকা, সেই এলাকাগুলো ওপার বাংলার মানুষ এসছে, দীর্ঘদিন ধরে বসবাস করছে। এখন তার নাগরিকত্ব নিয়ে যে প্রশ্ন, সেই প্রশ্নকে মানুষের প্রশ্ন চিহ্নের মুখে ফেলছে কেন্দ্রের সরকার। যে সমস্ত মানুষ ভোটাধিকার প্রয়োগ করে রাষ্ট্র ব্যবস্থা সচল রেখেছেন, অর্থাৎ ভোট দিয়েছেন, তারা দেশের নাগরিক, তাদের কোনো ক্ষতি হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় বলে দিয়েছেন। এদেরকে প্রকৃতপক্ষে নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আধার কার্ড বাতিলের যে একটা চিঠি আসছে, এদেরকে অতি সত্বরই, এমনকি এই লোকসভা ইলেকশনের আগেই এদেরকে নাগরিকত্ব প্রদান করা হবে। আবার এনআরসি করার চক্রান্ত হচ্ছে, কাকা করতে শুরু করেছে। আবার বসন্ত মাসে কোকিলটাকে কুহু কুহু
100 দিনের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার কথাও আবার বললেন। বলছেন মার্চ থেকেই 100 দিনের টাকা ঢুকবে। দিনটা আজ আরো এগিয়ে আনলেন। বিজেপি 18টা এমপি জিতিয়ে নিয়ে গেছে বাংলা থেকে গতবার। জিতিয়ে নিয়ে গিয়ে কি করেছে? 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে। 100 দিনের কাজ যারা করেছেন, দীর্ঘ দিন ধরে মজুরি পাননি, আমার গরিব ভাই বোনেরা, যেহেতু সংখ্যাটা আমার নজরে এসছে 21 লাখ থেকে বেড়ে 24,50,000, তাই আপনারা ক্যাম্পে ক্যাম্পে গিয়ে দরকার হলে নাম লেখাবেন যাতে কেউ বাদ না হন। আমরা 26 তারিখ থেকেই এই মাসে আমরা টাকাটা দিতে শুরু করব। যারা 100 দিনের কাজে টাকা পাননি, টাকাটা হয়তো আমার একটু বেশি লাগবে, বাট আমরা দিয়ে দেবো। চোপড়ায় মাটি চাপা পড়ে শিশু মৃত্যুর ঘটনায় সরব তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামীকালই চোপড়া যাচ্ছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে আলোচনার পাশাপাশি মৃত শিশুদের পরিবারের সঙ্গেও তিনি কথা বলবেন বলে জানা যাচ্ছে। কালকে যাব আমি, আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আমি চোপড়া যাব কালকে। দেখব আমি আমাদের নেতৃত্ব ওখানে আছে, তাদের সাথে কথা বলে ওখানে কি ঘটনাবলী হয়েছে এবং যে জায়গাটায় হয়েছে এই ঘটনাগুলো সেগুলো দেখব। আর যদি সম্ভব হয় তাহলে যাদের পরিবারে এরকম দুর্ঘটনা ঘটেছে তাদের সাথেও দেখা করার চেষ্টা করব। ঠোঁটকাটা আজ এ পর্যন্তই।